আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাথা ঘুরিয়ে দিতে এসেছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি স্পেনের এই অসাধারণ গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের জানানো হয় 1944 সালে স্পেনের গৃহযুদ্ধের পর বিদ্রোহীরা পাহাড়ে নতুন করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সামরিক বাহিনী বিদ্রোহীদেরকে দমন করার জন্য বিভিন্ন জায়গাতে চেকপোস্ট বসিয়েছে। অন্যদিকে আমরা পাতালের একটা রাজ্য দেখতে পাই, যেখানকার রাজকন্যা মানুষের পৃথিবীটা ভ্রমণের স্বপ্ন দেখত। একদিন সে পাতাল ছেড়ে হঠাৎ করে পৃথিবীর উপরেও চলে আসে, কিন্তু রোদের আলো দেখা মাত্রই তার সমস্ত স্মৃতি মুছে যায়, আর স্মৃতিহীন অবস্থাতেই তার দেহ অসুস্থ হয়ে পড়ে। এমনকি একসময় সে মারাও যায়। মেয়েটার বাবা ছিল পাতাল রাজ্যের রাজা। সে তার মেয়ের মৃত্যুর খবরে খুবই ভেঙে পড়ে। তবুও সে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে যেন তার মেয়ে আবারও মানুষের জগতে জন্ম নেয়, কারণ একমাত্র পুনর্জন্ম হলেই তার মেয়ে আবারও পাতালে ফিরে আসতে পারবে। অন্যদিকে পৃথিবীতে স্পেনে ওয়েফেলিয়া নামের একটা ছোট্ট মেয়ে তার গর্ভবতী মা কার্মেনের সাথে ঘুরতে বেরিয়েছিল। পথে যেতেই কার্মেন একটু অসুস্থ হয়ে পড়ে, তাই গাড়ি থামিয়ে তারা সবাই একটু বিশ্রাম নিচ্ছিল। এ সময় ওয়েফেলিয়া রাস্তার ধারে ঘুরতে গিয়ে একটা অদ্ভুত দেখতে পাথর খুঁজে পায়। এরপর কিছু দূর যেতেই সে একটা পাথরের খোদাই করা মূর্তি দেখতে পায়, যে মূর্তিটার একটা চোখ মিসিং ছিল। তাই কিছু না ভেবেই সে ওই পাথরটা মূর্তির চোখে বসিয়ে দেয়। আর আমরা দেখতে পাই যে ওই পাথরটা এই মূর্তির চোখ ছিল। আর তখনই মূর্তির ভেতর থেকে একটা বিশাল পোকা বেরিয়ে এলে কার্মেন ওয়াফেলিয়াকে ডাক দেয়। তো এখন গাড়িতে ফেরার সময় কার্মেন ওয়াফেলিয়াকে বলে যে এখানকার ক্যাপ্টেনকে সে যেন যথাযথ সম্মান করে, কারণ এই ক্যাম্পের ক্যাপ্টেন তার নতুন সৎ বাবা। তো যাই হোক, ওদের গাড়িটা মিলিটারি ক্যাম্পে পৌঁছে গেলে কার্মেনের নতুন স্বামী ক্যাপ্টেন ভিডাল তাকে অভ্যর্থনা জানায়। ওয়েফেলিয়াও বিনয়ের সাথে তার দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য, কিন্তু ভিডাল তার হাত শক্ত করে চেপে ধরে আর ভুল হাতে হ্যান্ডশেক করার জন্য তাকে একটা ধমকও দিয়ে দেয়। এরপর সে তাদের কাজের মহিলা, যার নাম ছিল মার্সেডিস, তাকে তাদের লাগেজটা নিয়ে যেতে বলে। ওয়েফেলিয়া খেয়াল করে যে সেই অদ্ভুত পোকাটা উড়ে গিয়ে ক্যাম্পের কাছে থাকা একটা গোলক ধাঁধার মধ্যে ঢুকে গেছে। তো কৌতূহলবশত সে ওটার পিছু নেয়, কিন্তু ওদের বাড়ির সেই গৃহকর্মী মার্সেডিস তাকে আটকে দেয়। তারপর তাকে সাথে নিয়ে ক্যাম্পে ফিরে আসে। আর এখন সন্ধ্যায় তার নতুন বাবা ভিডাল বিদ্রোহীদের দমন করার জন্য নতুন কোনো একটা প্ল্যান ঠিক করছিল। আর এর মাঝে মার্সেডিস তাদেরকে খাবার পরিবেশন করার সময় দেখতে পায় যে ভিডাল মানচিত্রে নতুন একটা সাময়িক ঘাঁটির চিহ্ন আঁকছে। অন্যদিকে ওয়েফেলিয়ার মাকে একটু ঘুমানোর জন্য ডাক্তার তাকে কিছু ঔষধ দেয়। তো এখন ডাক্তার বেরিয়ে যাবার পরে মার্সেডিস চুপি চুপি ডাক্তারকে বলে যে একজন রোগীর ক্ষত আরও খারাপ হয়ে যাচ্ছে। ডক্টর ফেরেরো গোপনে তাকে একটা প্যাকেট দিয়ে দেয়। তারপর সে ক্যাপ্টেন ভিডালের সাথে দেখা করতে চলে যায়। আর ডাক্তার চলে যাবার পরে মার্সেডিস দেখে যে ওয়েফেলিয়া কড়া নজরে তাকে দেখছে। এরপর ওয়েফেলিয়া আস্তে আস্তে দরজা বন্ধ করে তার মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু ঘরের ভেতরে করকরে শব্দ আর তার মায়ের ক্যাপ্টেন ভিডালের সাথে বিয়ের চিন্তাতে সে একদমই ঘুমাতে পারছিল না। সে নিজেকে শান্ত করতে ওয়াফেলিয়া তার অনাগত ছোট ভাইকে একটা গল্প বলা শুরু করে দেয়। গল্পটা ছিল অনেকটা এমন যে এক ভিন্ন জগতে একটা কালো পাহাড়ের চূড়ায় একটা গোলাপ ফুল ফুটে আছে, যে কেউ সেই গোলাপ ফুল তুলতে পারলেই অমরত্ব পেয়ে যাবে। কিন্তু গোলাপের কাঁটাগুলো আবার ভয়ঙ্কর বিষাক্ত, যা কাউকেই গোলাপটার কাছে যেতে দেয় না। তো শেষমেশ গোলাপটা কাউকে তার ওই বিশেষ ক্ষমতাটা না দিয়েই ঝরে পড়ে যায়। ওদিকে ডক্টর ফেরেরো ক্যাপ্টেন ভিডালের কক্ষে গিয়ে বলে যে কার্মেনের অবস্থা ভালো নয়, তবে তাদের অনাগত শিশুটি এখনও সুস্থ আছে। ভিডাল যেন এতে অনেক খুশি। সে জোর দিয়ে বলে যে তার সন্তান অবশ্যই ছেলে হবে। সে আরও বলে যে তার ছেলে জন্ম নেবার সময় তাকে যেভাবেই হোক সেখানে থাকতেই হবে। এদিকে কার্মেনের অসুস্থতার জন্য তাকে একটুও চিন্তিত হতে দেখা যায় না। এরপর ক্যাপ্টেন একজন বৃদ্ধ বাবা আর তার ছেলেকে ধরে নিয়ে আসে। সৈন্যরা নাকি গুলির শব্দ শুনে তাদেরকে আটক করেছিল। তাদের কাছে নাকি একটা আগুনে পোড়া বন্দুক পাওয়া গেছে। ছেলেটা কেঁদে কেঁদে বলে যে তার বাবা শুধুমাত্র খরগোশ শিকার করতে গিয়েছিল। কিন্তু ক্যাপ্টেন সেই কথা একদমই বিশ্বাস করে না। সে লোকটার ব্যাগ খুঁজে এক বোতল মদের মধ্যে কিছু সন্দেহজনক কাগজ খুঁজে পায়।
ক্যাপ্টেন বোতলটা ছেলেটার মুখে দিয়ে সজোরে আঘাত করে আর খুব নির্মমভাবে পিটিয়ে তাকে মেরে ফেলে। তারপর সে ওই ছেলেটার বাবার বুকেও গুলি চালিয়ে দেয়। আশেপাশের কোনো সৈন্য তার এই নিষ্ঠুরতায় একদমই কোনো প্রতিবাদ করেনি, বরং তারা সবাই ঠায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে ওয়াফেলিয়া আর কার্মেনের ঘরে এক অদ্ভুত শব্দে ওয়াফেলিয়ার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় যে তার বিছানার কাছে সেই অদ্ভুত পোকাটা দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে পোকাটা রূপান্তরিত হয়ে একটা পরী হয়ে যায়। পরীটা ওয়াফেলিয়াকে ইশারায় তাকে অনুসরণ করতে বলে। ওয়াফেলিয়া তার পিছু নিয়ে সেই গোলকধাঁধার ভেতরে ঢুকে পড়ে। সরু আর অদ্ভুত পথের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে তারা একটা সিঁড়ির সামনে এসে পৌঁছায়। সিঁড়িটা তাদের একটা রহস্যময় গুহার দিকে নিয়ে যায়। গুহার মাঝখানে একটা বিশাল কারুকার্য করা পাথরের স্তম্ভের সামনে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত প্রাণী। ওয়াফেলিয়াকে দেখে সেই প্রাণীটা আনন্দে প্রফুল্ল হয়ে ওঠে, আর তার চারপাশে আরও অনেক পরী উড়ে এসে তাকে ঘিরে ফেলে। সেই রহস্যময় প্রাণীটা নিজেকে ফন হিসেবে পরিচয় দেয়। সে ওয়াফেলিয়ার সামনে মাথা নত করে তাকে রাজকুমারী মোয়ানা বলে সম্বোধন করে। ওয়াফেলিয়া হতবাক হয়ে বলে যে তুমি হয়তো কোনো ভুল করছো, আমার নাম তো ওয়াফেলিয়া। কিন্তু ফন জোর দিয়ে বলে যে তোমার কাঁধে থাকা চিহ্ন এটা প্রমাণ করে যে তুমি আমাদের রাজকুমারী। ফন জানায় যে ওয়াফেলিয়ার বাবা অর্থাৎ রাজা একসময় পৃথিবীতে এই গোপন পথটা খুলে রেখেছিল, যাতে করে ওয়াফেলিয়ার আত্মা তার আসল ঠিকানাতে ফিরে আসতে পারে। তবে সত্যিকারের রাজকুমারী হতে হলে ওয়াফেলিয়াকে পূর্ণিমার আগেই 3টা কঠিন পরীক্ষা পাশ করতে হবে। এরপর ফন তাকে বুক অফ ক্রসরোড নামের একটা জাদুকরি বই দিয়ে দেয়। এই বইটা কেবলমাত্র তখনই পড়া যাবে যখন সে একা থাকবে, আর এই বইয়ে তার সামনে আসন্ন কাজকর্মগুলো সম্পর্কে তাকে ইঙ্গিতও দিয়ে দেবে। এরপর কথা শেষ হতে না হতেই ফন ছায়ার আড়ালে মিলিয়ে যায় আর রেখে যায় একটা ফাঁকা বই, মানে এই বইটাতে কিছুই লেখা নেই। তো এখন পরদিন সকালে ক্যাপ্টেন ভিডাল মার্সেডিসকে আদেশ দেয় যেন সে ওই খরগোশগুলো রান্না করে ফেলে যেগুলো সে ওই বাবার ছেলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। মার্সেডিস খরগোশগুলো রান্নাঘরে নিয়ে চলে যায়, আর এরপর ওয়াফেলিয়ার গোসলের জন্য গরম পানি সে প্রস্তুত করে দেয়। এদিকে একা থাকার সুযোগে ওয়াফেলিয়া ফনের দেয়া সেই বইটা বের করে। বইটি খুলতে হঠাৎ করে ম্যাজিকের মতো সেই বইয়ের ছবি আর লেখাগুলো ভেসে উঠতে থাকে। ওয়াফেলিয়া এটা দেখে রীতিমতো স্তব্ধ হয়ে যায়। কিন্তু তখনই কার্মেন দরজাতে নক করলে ওয়াফেলিয়া চমকে ওঠে। তার মা তাকে তাড়াতাড়ি বের হতে বলে। ওয়াফেলিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাঁধের দিকে তাকায়। সেখানে একটা অর্ধচন্দ্রাকার জন্মদাগ রয়েছে। এই বইয়ের জাদু আর ফনের কথার মিল দেখে ওয়াফেলিয়ার মনে বিশ্বাস জন্মায় যে সে সত্যিই হয়তো হারিয়ে যাওয়া সেই রাজকন্যা। তো রান্নাঘরে যখন তাদের অতিথিদের জন্য রাতের খাবার রান্না চলছিল, তখনই ওয়াফেলিয়া রান্নাঘরে গেলে সবাই তার নতুন জামাটার অনেক প্রশংসা করে। আর এই বিশেষ জামাটা আজ রাতের জন্যই তার মা নিজ হাতে সেলাই করে দিয়েছে। এদিকে মার্সেডিস গরুর দুধ দোহানোর সময় ওয়াফেলিয়া তাকে ফন আর পরীদের গল্প শোনায়। কিন্তু মার্সেডিস তাকে সতর্ক করে বলে যে ফনদের কখনোই পুরোপুরি বিশ্বাস করা উচিত নয়। ঠিক তখনই ক্যাপ্টেন ভিডাল মার্সেডিসকে তার কাছে ডেকে পাঠায়, কারণ নতুন করে খাবার, ঔষধ আর সিগারেট এসে পৌঁছেছে। তাই ভিডাল চাচ্ছে মার্সেডিস যেন গুদামের একমাত্র চাবিটা তাকে দিয়ে দেয়। তাদের ব্যস্ততার ওই সময়ে ওয়াফেলিয়া বইটা হাতে নিয়ে বনের দিকে হাঁটতে থাকে, কারণ বইয়ের প্রথম গল্পে বলা হয়েছে এমন এক মৃতপ্রায় দৈত্যকার ডুমুর গাছের কথা, যেখানে একসময় জাদুকরী প্রাণীরা বসবাস করত। ওয়াফেলিয়া বইয়ের ছবির সাথে মিলিয়ে সামনে তাকায়, আর একই একটা ডুমুর গাছ সে তার সামনে দেখতে পায়। এই গাছের শেকড়ের নিচে একটা বিশাল আকারের ব্যাঙ বসবাস করে। তো গাছটাকে বাঁচাতে হলে ওয়াফেলিয়াকে ওই ব্যাঙটাকে 3টে জাদুকরী পাথর খাওয়াতে হবে এবং তার পেট থেকে একটা সোনার চাবি বের করতে হবে। এদিকে ওয়াফেলিয়া দেখে যে তার জুতোগুলো মাটির কাদায় ভরে গেছে, তাই সে তার নতুন পোশাকটি গাছের ডালে ঝুলিয়ে রেখে গাছের ভেতরে প্রবেশ করে। কিন্তু তখনই এক দমকা বাতাস এসে তার পোশাকের ফিতেটা উড়িয়ে নিয়ে চলে যায়। এদিকে পাহাড়ের উপরে ভিডাল এবং তার সৈন্যরা দূরে ধোঁয়া দেখতে পায়। তারা ধোঁয়া অনুসরণ করে একটা পরিত্যক্ত ক্যাম্পের কাছে পৌঁছায়। ভিডাল ঘাসের মধ্যে একটা ছেঁড়া প্যাকেট খুঁজে পায়, যার ভেতরে অ্যান্টিবায়োটিক্সের বোতল রয়েছে। ঠিক তখনই সে দূর থেকে একটা শব্দ শুনতে পায়। সে চিৎকার করে বিদ্রোহীদের উদ্দেশ্যে বলে যে সাহস থাকে তো এসো, যদি তোমাদের ঔষধের দরকার হয় নিয়ে যাও। কিন্তু কোনো উত্তর আসে না। এর ফলে সে আর তার সৈন্যরা ওই জায়গাটা ছেড়ে চলে যায়। বিদ্রোহীরা দূর থেকে লুকিয়ে লুকিয়ে পুরো ঘটনা ডেকে ফেলে। আর ওদিকে গাছের ভেতরে ওয়াফেলিয়া কাদায় ভরা সরু গুহার মধ্যে হামাগুড়ি দিতে থাকে।
চারপাশে গিজগিজ করা পোকামাকড়ের মধ্যে দিয়ে সে এগিয়ে গিয়ে একটা দৈত্যাকার ব্যাঙের সামনে পৌঁছে যায়। ব্যাঙটা আচমকায় ওয়াফেলিয়ার মুখের কাছ থেকে একটা পোকা ধরে খেয়ে নেয়, তারপর বিকট আওয়াজ করে ঢেকুর তোলে। ওয়াফেলিয়া তার হাতে থাকা জাদুকরি পাথরগুলোর দিকে তাকায়, সেখানে সে একটা পোকাও দেখতে পায়। সে ওই পোকাটাকে ব্যাঙের সামনে ধরে আর তারপর সেটাকে পাথরগুলোর মাঝে রেখে দেয়। ব্যাঙটা খুশি হয়ে সেগুলো খেয়েও ফেলে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ব্যাঙটা ভয়ঙ্কর ব্যথায় মোচড়াতে থাকে এবং নিজের সব নাড়ি ভুঁড়ি বের করে ফেলে। ওয়াফেলিয়া তার পেটের ভেতরে হাত দিয়ে সেই সোনার চাবিটা খুঁজে বের করে নেয়। তারপর সে গাছ থেকে বের হবার পরে ওয়াফেলিয়া বাইরে এসে দেখে যে তার নতুন জামাটা কাদায় পড়ে আছে। ঠিক তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়। এদিকে ক্যাপ্টেনের ডিনার পার্টিতে ক্যাপ্টেন ভিডাল অতিথিদের স্বাগত জানায়। ডিনারের সময় অতিথিরা অভিযোগ করে যে প্রতিটা পরিবার খুবই কম পরিমাণে রেশন পাচ্ছে, কিন্তু ভিডাল সেই ব্যাপারটা ইগনোর করে বলে যে আমি নিশ্চিত করে বলতে চাই যে কেউ যেন এই রেশন বিদ্রোহীদের সাথে ভাগ না করে। তারপর সে সবাইকে সেই অ্যান্টিবায়োটিক্সের বোতলটা দেখায় যেটা সে পরিত্যক্ত জায়গা থেকে খুঁজে পেয়েছিল। এরপর সে ঘোষণা করে যে এর মানে বিদ্রোহীদের মধ্যে কেউ একজন আহত হয়েছে। ডক্টর ফেরেরো এবং মার্সেডিস একে অপরের দিকে ভয়ার্ত চোখে তাকায়, আর এর কিছুক্ষণ পরে মার্সেডিস রান্নাঘর থেকে বেরিয়ে আসে এবং অন্য কর্মচারীদেরকে বলে যে আমি আগুন জ্বালানোর জন্য আরও কাঠ খুঁজতে যাচ্ছি। তারপর সে সৈন্যদের চোখ এড়িয়ে বনের কারো কাছে একটা গোপন সংকেত পাঠিয়ে দেয়। ঠিক তখনই ঘুরে দাঁড়াতেই সে দেখে যে ওয়াফেলিয়া কাদায় একেবারে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। তো ডিনার করার সময় কারমেন অতিথিদেরকে জানায় যে তার প্রথম স্বামী মারা যাওয়ার পরে তিনি তার ব্যবসা চালিয়ে নিচ্ছিলেন। তাদের কাজ ছিল জামা কাপড় তৈরি করা, আর ক্যাপ্টেন ভিডালের জন্য ইউনিফর্ম তিনি নিজেই তৈরি করতেন। কয়েকজন নারী কৌতূহলী হয়ে তার গল্পটা শুনতে চাইলে ক্যাপ্টেন ভিডাল বিরক্ত হয়ে বলে যে আমাদের এই সাধারণ জীবনের গল্প শোনানোর জন্য আমি আপনাদের কাছে অনেক দুঃখিত। কিন্তু ঠিক তখনই মার্সেডিস এসে ক্যাপ্টেনকে জানায় যে ওয়াফেলিয়া ফিরে এসেছে। কারমেন সঙ্গে সঙ্গে ডিনার ছেড়েই উঠে চলে যায়। কারমেন ওয়াফেলিয়াকে দেখে রাগে ফেটে পড়ে। সে জিজ্ঞাসা করে যে তোমার নতুন পোশাকটার এ কী অবস্থা? তুমি এই বাড়ি আর আমাদের মান সম্মানের কথা একটা বারও ভাবলে না? আমি আর ক্যাপ্টেন তোমার এই ব্যবহারে খুবই হতাশ। ওয়াফেলিয়া কাঁদতে থাকে, কিন্তু তার মা তাকে সান্ত্বনা না দিয়ে চলে যায়। তো সেদিন রাতে ওয়াফেলিয়া আবারও সেই গোলকধাঁধাতে ফিরে চলে যায়। ফন তাকে দেখে খুশি হয়ে সে ওয়াফেলিয়াকে একটা জাদুকরি চকের টুকরো দেয়। ফন তাকে জানায় যে ওয়াফেলিয়া বাকি কাজগুলো সম্পন্ন করতে পারলে সে সত্যিকারের দুনিয়াতে ফিরে যেতে পারবে। তখনই ওয়াফেলিয়া হঠাৎ করে মার্সেডিজের সেই ভয়ঙ্কর সতর্কবাণীর কথা মনে করে। সে এখন বুঝতে পারছে না যে ফনকে কি সত্যি বিশ্বাস করা উচিত। তো পরদিন সকালে ওয়াফেলিয়া বাথরুমে গিয়ে আবারও বইটা খুলে দেখে, কিন্তু এবার সে নতুন কোনো কাজের নির্দেশনা পায় না। বরং সে দেখে যে বইয়ের পৃষ্ঠাগুলো লাল রঙে ঢেকে গেছে। বইটা যেন তাকে একটা আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে। তো ভয় পেয়ে ওয়াফেলিয়া দ্রুত বাথরুম থেকে বেরিয়ে আসে। তারপরে সে দেখতে পায় যে তার মা রক্তে ভেসে যাচ্ছে। বিকেলবেলা ডক্টর ফেরেরো ক্যাপ্টেন ভিডালকে জানায় যে কারমেনের অবস্থা খুবই খারাপ। তিনি পরামর্শ দেয় যে এখন কারমেনকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না তার সন্তান জন্ম নেয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওয়াফেলিয়াকে চিলে কোঠার অন্য একটা ঘরে স্থানান্তর করা হয় যাতে করে তার মা শান্তিতে বিশ্রাম নিতে পারে। ওয়াফেলিয়া তখন মন খারাপ করে বসে থাকলে মার্সেডিস তাকে এসে সান্ত্বনা দিতে থাকে। তখনই ওয়াফেলিয়া মন খারাপ করে বলে যে আমি কখনোই মা হব না, কারণ আমি দেখেছি একজন মায়ের জন্য এই কাজটা কতটা কষ্টদায়ক। তো কিছুক্ষণ চুপ করে থাকার পরে ওয়াফেলিয়া মার্সেডিসকে বলে যে মার্সেডিস বিদ্রোহীদেরকে সাহায্য করছে এই খবরটা সে জেনে গেছে। তবে ওয়াফেলিয়া জানায় যে আমি কাউকে কিচ্ছু বলিনি আর বলবও না। মার্সেডিস তার দিকে মৃদু হেসে মাথা নাড়ে। তো সেদিন রাতে মার্সেডিস রান্নাঘরে লুকানো একটা জায়গা থেকে চিঠি আর একটা ক্যান বের করে। তারপর সে ডক্টর ফেরেরোর সাথে মিলে বিদ্রোহীদের গোপন আস্তানাতে পৌঁছে যায়, যেখানে তার ভাই পেদ্রো বিদ্রোহী দলটা পরিচালনা করছে। তো ভোরবেলার দিকে ফন ওয়াফেলিয়ার নতুন ঘরে এসে হাজির হয়। সে ওয়াফেলিয়াকে প্রশ্ন করে তুমি এখনও পরবর্তী কাজ কেন শুরু করনি? ওয়াফেলিয়া জানায় যে তার মা খুবই অসুস্থ। এই কথা শুনে ফন তাকে একটা গাছের শেকড় দিয়ে দেয়। ফন নির্দেশ দেয় যে এই শেকড়টিকে তোমার মায়ের বিছানার নিচে একটা দুধের বাটির মধ্যে রেখে দেবে। এরপর প্রতিদিন ওই বাটির মধ্যে তোমার রক্তের 2 ফোঁটা রক্ত ফেলে দেবে, তাহলে দেখবে তোমার মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।
এরপর ফন ওয়াফেলিয়ার কাছে কিছু পরীদের রেখে যায় যেন তারা ওয়াফেলিয়াকে পরবর্তী কাজের জন্য সাহায্য করতে পারে। ফন ওয়াফেলিয়াকে কঠোরভাবে সতর্ক করে দেয় যে তুমি এমন এক ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হবে যে তোমাকে রাজকীয় ভোজের মতো খাবার দেবে, কিন্তু মনে রেখো সেই খাবার তুমি একদমই খাবে না, এমনকি কোনো পানিও টাচ করবে না। এদিকে বিদ্রোহীরা মার্সেডিস ও ডক্টর ফেরেরোকে পাহাড়ের সেই গোপন আস্তানাতে নিয়ে চলে যায়। মার্সেডিস বিদ্রোহীদের কাছে পৌঁছে তাদের জন্য খাবার এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে তাদেরকে সাহায্য করে। এছাড়াও ডক্টর ফেরেরো আহত বিদ্রোহীকে পরীক্ষা করে দেখে যে তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তিনি সিদ্ধান্ত নেয় যে এখন আর কোনো উপায় নেই, তার পাটা কেটে ফেলতেই হবে। এদিকে ঘরে ফিরে এসে ওয়াফেলিয়া বইটা খুলে তার পরবর্তী কাজের নির্দেশনা পড়তে থাকে। এরপর সে ফনের দেয়া জাদুকরি সেই চকটা দিয়ে দেয়ালে একটা দরজা আঁকে, আর অলৌকিকভাবে সেই দরজাটা হঠাৎ করেই খুলে যায়। আর ওয়াফেলিয়া ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে, আর ভেতরে ঢুকে সে একটা চেয়ার নামিয়ে দেয় যাতে করে সে সহজে নিচে নামতে পারে। তারপর সে একটা বড় ঘড়ির মতো বালি ঘড়ি উল্টে দেয়, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসতে না পারলে সে ওই দুনিয়াতেই আটকা পড়ে যাবে। ফন ওয়াফেলিয়াকে কঠোরভাবে বলেছিল যে সেখানকার কোনো কিছুই খাওয়া বা পান করা যাবে না। ওয়াফেলিয়া এরপর অদ্ভুত একটা হলওয়েতে প্রবেশ করে। সে তার সামনে তাকিয়ে দেখে যে একটা বিশাল টেবিলের উপরে নানা রকমের সুস্বাদু খাবার সাজিয়ে রাখা আছে, কিন্তু টেবিলের শেষ প্রান্তে বসে আছে একটা ভৌতিক ফ্যাকাশে প্রাণী যার চোখ দুটি তার সামনের একটা প্লেটে রাখা। ওয়াফেলিয়া আশেপাশের দেয়ালগুলোর দিকে তাকিয়ে দেখে যেখানে ছবিগুলোতে দেখানো হয়েছে যে কিভাবে এই দানবটা শিশুদেরকে সুস্বাদু খাবারের লোভ দেখিয়ে তারপর তাদেরকে গিলে ফেলে। পাশেই ছোট ছোট জুতোর পাহাড় পড়ে রয়েছে যা এই ভয়ঙ্কর কাহিনীর সত্যতা প্রমাণ করছে। ওয়াফেলিয়াকে পরীরা একটা ছোট্ট তালাবদ্ধ দরজার দিকে নিয়ে যায়, আর ওয়াফেলিয়া সেই ব্যাঙের পেট থেকে বের করা স্বর্ণের চাবিটা দিয়ে এই দরজাটা খুলে ফেলে এবং ভেতর থেকে একটা ধারালো ছুরি বের করে আনে। ওয়াফেলিয়া ফেরার সময় আবারও সেই খাবার টেবিলের পাশ দিয়ে যায়, আর এবার তার চোখ সুগন্ধি আঙুরগুলোর দিকে আটকে যায়। পরীরা দ্রুত তাকে সতর্ক করে যে না, খবরদার এইসব কিছু খেও না, কিন্তু ওয়াফেলিয়া তাদের পাত্তা না দিয়ে তাদেরকে সরিয়ে দেয় এবং একটি আঙুর মুখে পুরে দেয়। ঠিক তখনই টেবিলের শেষ মাথাতে বসে থাকা ওই দানবটা জেগে ওঠে। সে তার চোখ দুটো তুলে এনে নিজের হাতে বসিয়ে নেয়, তারপর চারপাশে তাকায়। ওয়াফেলিয়া তখনও আঙুর খাওয়াতে ব্যস্ত। পরীরা দানবটাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সেই দানবটা দুটো পরীকেই ধরে খেয়ে ফেলে। এবার ওয়াফেলিয়া দানবটার দিকে তাকায়, আর সে বুঝতে পারে যে দানবটা এবার নিশ্চয় তাকে খাওয়ার জন্য আসছে। ওয়াফেলিয়া দ্রুত সেখান থেকে দৌড় দেয়, কিন্তু হলওয়ের দরজা ঠিক তখনই বন্ধ হয়ে যায়। সে তাড়াহুড়ো করে নতুন দরজা আঁকতে যায়, কিন্তু চকটা তখনই ভেঙে যায়, আর হাত কাঁপতে কাঁপতে সে ছাদের দিকে নতুন করে একটা দরজা এঁকেও ফেলে। আর ঠিক তখনই দানবটা তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসে। তো অল্পের জন্য বেঁচে যাওয়া ওয়াফেলিয়া দ্রুত ছাদের দরজা দিয়ে উঠে চলে যায়। দানবটা তাকে ধরার আগে সে নিজের শোবার ঘরে ফিরে চলে আসে। তো যাই হোক, এ যাত্রায় ওয়াফেলিয়া প্রাণে বেঁচে যায়। আর এদিকে বিদ্রোহীরা পাহাড় থেকে নিচে নেমে আসে। পেদ্রো ডক্টর ফেরেরোকে জানায় যে তাদের সাথে আরও সৈন্যরা যোগ দিচ্ছে, তারা ভিডালের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু ডাক্তার বিশ্বাসই পাচ্ছিল না যে এইসব কিছু করার পরে তাদের কি হবে। তাই সে বলে যে ধরো আমরা ভিডালকে হারালাম, কিন্তু এতে করে আমাদের কি লাভ? সরকার আরও সৈন্য পাঠাবে আমাদেরকে দমন করতে। তারপর তিনি পেদ্রোকে বোঝাতে থাকে যে মার্সেডিসকে সীমান্ত পার করে নিরাপদে নিয়ে যাওয়া দরকার, কিন্তু পেদ্রো জেদ ধরে বসে থাকে, সে যুদ্ধ করবেই করবে। এদিকে মার্সেডিস বিদ্রোহীদেরকে খাবারের গুদামের চাবির একটা কপি ধরিয়ে দেয়, আর সতর্ক করে বলে যে এখনই গুদামে খবরদার যেও না, ওখানে অনেক সৈন্য রয়েছে। তো যাই হোক, এদিকে ক্যাম্পে ফিরে এসে ওয়াফেলিয়া তার মায়ের জন্য সেই শেকড়টি একটা পাত্রে দুধ ঢেলে তার মাঝে রেখে দেয়, আর হঠাৎ করে শেকড়টা জীবন্ত হয়ে ওঠে এবং ওয়াফেলিয়ার মায়ের নড়াচড়ার অনুকরণ করতে শুরু করে দেয়। ওয়াফেলিয়া এটা তার মায়ের বিছানার নিচে রেখে দেয়, আর তারপর নিজের আঙুল কামড়ে কামড়ে ফোটায় ফোটায় রক্ত বের করে সেই শেকড়টাকে খাইয়ে দেয়। ঠিক তখনই ক্যাপ্টেন ভিডাল এবং ডক্টর ফেরেরো ঘরে ঢুকে পড়ে। ডাক্তার দেখতে পায় যে কার্মেনের ঔষধ কাজ করছে, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ভিডাল বলে যদি কখনো এমন সময় আসে যেখানে মা আর সন্তানের মধ্যে একজনকে বাঁচাতে হবে, তাহলে শুধু তুমি বাচ্চাকে বাঁচাবে, মায়ের আমার কোনো দরকার নেই। ওয়াফেলিয়া এই সব কিছু শুনে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে তার মায়ের জীবন এখন চরম বিপদের মধ্যে রয়েছে।
এদিকে বাইরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। ভিডাল বাইরে বের হয়ে দেখে যে দূরে আগুন আর ধোঁয়া উঠছে। এদিকে ওয়াফেলিয়া বিছানার নিচ থেকে উঠে এসে নিজের অনাগত ভাইয়ের সাথে কথা বলতে থাকে। সে তার ভাইকে বলে যে তুমি মায়ের কোনো ক্ষতি না করে বেরিয়ে এসো, আমি তোমাকে আমার রাজ্যের রাজকুমার বানাবো যদি তুমি আমার মাকে বাঁচিয়ে দাও তাহলে। এদিকে সেনারা একটা বিধ্বস্ত ট্রেন খুঁজে পায় যা বিদ্রোহীরা এই মাত্রই উড়িয়ে দিয়েছে। এই ঘটনার সাথে সাথে বিদ্রোহীদের সাথে সৈন্যদের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় আর বিদ্রোহীরা ক্যাম্পে প্রবেশ করে গুদাম লুটপাট করতে শুরু করে। কিন্তু যুদ্ধের শেষ পর্যন্ত বিদ্রোহীদেরকে পরাজিত করার পরে সেনারা একজন বিদ্রোহীকে জীবিত খুঁজে পায় এবং তাকে গুদামে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এটা শুনে মার্সেডিস প্রচণ্ড টেনশনে পড়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না জীবিত ওই বিদ্রোহীটা তার ভাই পেদ্রো কিনা। তাই এটা জানার জন্য সে ওই গুদামে চলে যায়। সে ওখানে ক্যাপটিভ নামের একজন লোককে দেখে ফেলে, অর্থাৎ তার ভাই এটা নয়। এরপর মার্সেডিস কারমেনের রুমে দুধ আর রুটি নিয়ে চলে যায়, যেখানে ডক্টর ফেরেরো তার চিকিৎসা করছিল। কিন্তু কারমেন এই মুহূর্তে আর চিকিৎসা করাতেই যাচ্ছে না, কারণ সে এখন অনেকটাই সুস্থ। এদিকে গুদামের ভেতরে ভিডাল ক্যাপটিভ নামের সেই লোকটাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু ক্যাপটিভ ভয়ে ঠিকমতো কথাই বলতে পারছিল না। তাই ভিডাল ক্যাপটিভকে চ্যালেঞ্জ দিয়ে বলে যে তুমি যদি 1, 2, 3 এটা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারো তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেব। কিন্তু ক্যাপটিভ প্রচণ্ড ভয়ে এটা গুনতেও পারে না, যার ফলে ভিডাল তাকে হাতুড়ি দিয়ে মুখে আঘাত করতে থাকে। আর এদিকে সন্ধেবেলাতে ফন আবারও ওয়াফেলিয়ার রুমে চলে আসে। ওয়াফেলিয়া তার মাকে সুস্থ করে দেবার জন্য ফনকে অনেক ধন্যবাদ জানায়। আর ওয়াফেলিয়ার সাথে থাকা একমাত্র জীবিত পরীটা ফনকে জানায় যে কিভাবে ওয়াফেলিয়া তার দেয়া কাজটা সেরে ফেলেছে। এই কথাগুলো শুনে ফন তাকে জানায় যে ওয়াফেলিয়া তার কাজে ব্যর্থ হয়েছে, কারণ সে ওই দুনিয়াতে গিয়ে খাবার খেয়েছে। তাই এখন ওয়াফেলিয়ার জীবন মৃত্যুর মতো হয়ে যাবে। এটা বলেই ফন অদৃশ্য হয়ে যায়, কারণ সে ওয়াফেলিয়াকে আর সাহায্য করবে না। তো এখন পরদিন ডক্টর ফেরেরোকে আহত ক্যাপটিভের চিকিৎসা করার জন্য ডেকে পাঠানো হয়। ডক্টর এই লোকটার ভাঙা হাত এইসব কিছু পরীক্ষা নিরীক্ষা করতে থাকে এবং ক্যাপ্টেন ভিডাল সেই ডাক্তারের ব্যাগে একটা অ্যান্টিবায়োটিকের বোতল দেখতে পায়। হুবহু এমন একটা বোতলই কয়েকদিন আগে ভিডাল বিদ্রোহীদের ক্যাম্পে খুঁজে পেয়েছিল। ভিডাল চলে যাবার পরে ক্যাপটিভ ডাক্তারকে সতর্ক করে দেয়, কারণ সে ভুলবশত ক্যাপ্টেনকে অনেক তথ্য দিয়ে ফেলেছে। সে ডাক্তারকে অনুরোধ করে আমাকে প্লিজ মেরে ফেলো, যাতে করে আমার কষ্ট কম হয়, কারণ আমার মুখ থেকে আমি আর কোনো তথ্য ক্যাপ্টেনকে দিতে চাই না। ভিডাল তার অফিসে বিদ্রোহীদের ঔষধের সাথে ডাক্তারের ঔষধও মিলিয়ে দেখছিল, আর ঔষধটা মিলিয়ে যাবার কারণে সে ডাক্তারকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়। তবে সে ডাক্তারকে গ্রেফতার করার আগে কারমেনের রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। ভিডাল সেই ঘরের ভেতরে গিয়ে ওয়াফেলিয়াকে কারমেনের বিছানার নিচ থেকে টেনে বের করে আনে, আর সে ওই শেকড় আর বাটিটাও দেখে ফেলে। ভিডাল তার মেয়েকে ধমক দেয়। ভিডাল কারমেনকে দোষারোপ করতে থাকে যে সে ওয়াফেলিয়াকে অযথায় এইসব আজগুবি ব্যাপারে বিশ্বাস করতে দিয়েছে। ভিডাল চলে গেলে কারমেন ওয়াফেলিয়াকে বলে ভিডালের কথা শুনে চলার জন্য, কিন্তু ওয়াফেলিয়া কাঁদতে কাঁদতে বলে যে আমি চাই না ভিডাল এই ক্যাম্পে থাকুক। তো যাই হোক, কারমেন সেই শেকড়টাকে পুড়িয়ে ফেলে। এদিকে আগুনে ওই শেকড়টা মানুষের মতো কষ্টে চিৎকার করছিল, আর সেই সময় কারমেন মাটিতে পড়ে যায়। এদিকে স্টোর রুমে গেলে ভিডাল দেখতে পায় যে ডাক্তার ক্যাপটিভকে মেরে ফেলেছে। তো ডাক্তার চলে যাবার সময় ভিডাল তার পিঠে গুলি চালিয়ে দেয়। ডাক্তার আরও কিছুটা হাঁটতে গিয়ে অবশেষে সেখানেই পড়ে যায়। এদিকে ততক্ষণে কারমেনের সন্তান জন্ম নিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে কারমেন মারা গেছে, কিন্তু সৌভাগ্যবশত শিশুটা বেঁচে আছে। তো সেদিন সন্ধ্যায় ভিডাল মার্সেডিসকে জানায় যে তাদের ক্যাম্পে এখন একজন বিদ্রোহী গোয়েন্দা রয়েছে, আর তারা মার্সেডিসকেই সন্দেহ করে, কারণ গুদাম ঘরের একমাত্র চাবিটি মার্সেডিসের কাছেই ছিল। এইসব কিছু দেখে মার্সেডিস ধরা পড়ে যাওয়ার ভয়ে মার্সেডিস ওয়াফেলিয়া আর সদ্য জন্ম নেওয়া সেই শিশুটিকে নিয়ে এই ক্যাম্প ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু ভিডাল এবং তার সৈন্যরা তাদেরকে আটক করে ফেলে। ভিডাল ওয়াফেলিয়াকে তার রুমে টেনে নিয়ে যায়, আর মার্সেডিসের ব্যাপারে সবকিছু জানা সত্ত্বেও তাকে না জানানোর জন্য মেয়েটাকে মারধর করতে থাকে। সে কাঁদতে থাকা মেয়েটাকে ওই রুমের মধ্যেই তালাবন্দি করে ফেলে, আর মার্সেডিসকে স্টোর রুমে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। ভিডাল মার্সেডিসের ব্যাগ থেকে সেই চিঠিগুলো নিয়ে আসে এবং যারা চিঠিগুলো লিখেছিল তাদের সবাইকে একত্রিত করতে আদেশ দেয়। ভিডাল তাদের শারীরিকভাবে অত্যাচার করার আগে মার্সেডিস রান্নাঘরের ছুরি দিয়ে নিজেকে মুক্ত করে নেয়।
এরপর মার্সেডিস ভিডালের পিঠে আর বুকে ছুরি মেরে দেয়, এমনকি তাকে ওয়াফেলিয়াকে মারার জন্য হুমকি দিয়ে দেয়। তারপর সে ভিডালের মুখে ছুরি চালিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এদিকে বাইরে সৈন্যরা মার্সেডিসকে চলে যেতে দেখতে পায়, কিন্তু তারা মনে করেছিল যে ভিডাল হয়তো তাকে মুক্তি দিয়েছে। আর তখনই আঘাতপ্রাপ্ত ভিডাল বাইরে বেরিয়ে আসে আর তার সৈন্যদেরকে মার্সেডিসকে তাড়া করতে আদেশ দেয়। মার্সেডিস বনের দিকে দৌড়ে পালাতে থাকে আর সৈন্যরা ঘোড়ায় চড়ে তাকে তাড়া করে। তো কোনো উপায় না পেয়ে মার্সেডিস নিজের গলা কেটে ফেলার হুমকি দেয়। আর তখনই মার্সেডিসের ভাই পেদ্রো সহ আরও অনেক সৈন্যরা এসে মার্সেডিসকে সৈন্যদের হাত থেকে মুক্ত করে নেয়। এদিকে ফন আবারও ওয়াফেলিয়াকে দেখতে চলে আসে। তাকে দেখে ওয়াফেলিয়া দৌড়ে গিয়ে ফনের কোলে লুকিয়ে পড়ে। ফন ওয়াফেলিয়াকে তার ছোট ভাইকে নিয়ে সেই গোলক ধাঁধাতে চলে আসতে বলে। এরপর সে আবারও একটা চক দিয়ে ওয়াফেলিয়াকে পালানোর উপায় বলে দেয়। এদিকে ক্যাপ্টেন ভিডাল তার ক্ষতগুলো সেলাই করছিল। ওয়াফেলিয়া সেখানে চুপি চুপি ঢুকে যায় এবং সে একটা টেবিলের পেছনে লুকিয়ে থাকে আর চকটা সেখানেই রেখে দেয়। ভিডাল চকটাকে দেখে হাত দিয়ে চেপে সেটা ভেঙে ফেলে। তো একজন সৈন্য ভিডালকে জানায় যে তাদের লেফটেন্যান্ট ফিরে এসেছে আহত অবস্থাতে। ভিডাল বেরিয়ে গেলে ওয়াফেলিয়া তার মদের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়। এদিকে ডাইনিং রুমে আসলে ভিডাল জানতে পারে যে মার্সেডিসকে অনুসরণ করা সৈন্যরা সবাই মারা গেছে। বিদ্রোহীরা অন্তত 50 জন সৈন্যকে মেরে ফেলেছে আর এখন ভিডালের দলে মাত্র 20 জনেরও কম সৈন্য ছিল। এদিকে ওয়াফেলিয়া তার ভাইকে নিয়ে পালিয়ে যাবার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে ফেলে। ভিডাল ঘরে ফিরে আসতেই সে লুকিয়ে পড়ে। ভিডাল এখানে এসে মদ খেয়ে নেয় আর ঠিক তখনই ওয়াফেলিয়া তার ভাইকে নিয়ে দাঁড়িয়ে থাকে দরজার কাছে। ভিডাল তাকে বাচ্চাটাকে ছেড়ে দিতে আদেশ দেয়, কিন্তু ওয়াফেলিয়া তার কোনো কথাই শোনে না। এদিকে মদের ভেতরে মেশানো ঔষধটি ততক্ষণে কাজ করতে শুরু করেছে, যার ফলে ভিডাল ঠিকমতো হাঁটতেও পারছিল না। এই সুযোগে ওয়াফেলিয়া ওখান থেকে পালিয়ে যায় আর বিদ্রোহীরা ভিডালের ক্যাম্প ততক্ষণে দখল করে নেয়। তো এইসব কিছু বাদ দিয়ে ভিডাল তার সদ্য জন্ম নেয়া ছেলেকে উদ্ধার করার জন্য ছুটে চলে যায়। এদিকে ওয়াফেলিয়া তার ভাইকে নিয়ে সেই গোলক ধাঁধার মধ্যে পৌঁছে যায়। ভিডাল তার পিছু করতে করতে এখানেও চলে এসেছে। ভিডাল অস্থিরভাবে পাথরগুলো টপকে উপরে উঠতে থাকে, কিন্তু ততক্ষণে ওয়াফেলিয়া সিঁড়িতে পৌঁছে গিয়েছিল। ভিডাল ভেতরে ঢোকার আগে সিঁড়ির দরজাটা বন্ধ হয়ে যায়। আর শেষ পর্যন্ত ওয়াফেলিয়া তার এই কাজটা ঠিকমতো করতে পারাতে ফন খুবই খুশি হয়ে যায়। এদিকে ওয়াফেলিয়ার রাজ্যের দরজাটা খোলার জন্য কোনো নিরপরাধ শিশুর এক ফোঁটা রক্তের দরকার ছিল, কিন্তু ওয়াফেলিয়া কিছুতেই তার ভাইয়ের রক্ত দিতে চায় না। ফন রেগে গিয়ে বলে যে তুমি কি এই পৃথিবী ছাড়তে চাও না? ওয়াফেলিয়া দেখতে পায় যে তার পেছনে ভিডাল আসছে, তবে ভিডাল এখানে ফনকে দেখতে পায় না। সে দ্রুত ওয়াফেলিয়ার কাছ থেকে নিজের বাচ্চাটাকে নিজের কাছে তুলে নেয় আর তারপর ওয়াফেলিয়ার পেটে গুলি করে দেয়। এরপর ভিডাল গোলকধাঁধা থেকে বেরিয়ে চলে যায়, কিন্তু বাইরে বিদ্রোহীদের দল তাকে আটকে দেয়। ভিডাল নিজের ছেলেকে মার্সিডিজের হাতে তুলে দেয়, কারণ সে ভালো করেই জানতো যে তার জীবন এখানেই শেষ হয়ে যাবে। ভিডাল বলে যে আমার ছেলে বড় হলে তাকে বলবে আমি কখন, কিভাবে আর কি কারণে মারা গিয়েছিলাম। মার্সেডিস তাকে জানায় যে তোমার ছেলে তোমার নামটাও জানতে পারবে না। এরপর মার্সেডিজের ভাই পেদ্রো ভিডালকে গুলি করে মেরে ফেলে। এদিকে গোলকধাঁধার ভেতরে মার্সেডিস ওয়াফেলিয়ার মৃতদেহ খুঁজে পায়। ওয়াফেলিয়ার নিরপরাধ রক্ত গুহার নিচে পড়তে থাকে আর তাতেই সেই পাথরের দরজাটা খুলে যায়। আর ওয়াফেলিয়া একটা বড় প্রাসাদের মধ্যে জেগে ওঠে, যেখানে রাজা এবং রানী তাদের সিংহাসনে বসে আছে। রাজা ওয়াফেলিয়ার এই আত্মত্যাগের জন্য তার অনেক প্রশংসা করে, কারণ সে নিজের ভাইয়ের জীবন বাঁচিয়ে নিজের রক্ত দিয়ে তার কাজটা সম্পন্ন করেছে। ঠিক তখনই ফন বেরিয়ে আসে এবং ওয়াফেলিয়াকে অনেক শ্রদ্ধা জানায়। রানী ওয়াফেলিয়াকে তার সিংহাসনে বসতে আমন্ত্রণ জানায় আর প্রাসাদের সবাই ওয়াফেলিয়ার ফিরে আসার আনন্দে হাততালি দিতে থাকে। এরপর ওয়াফেলিয়া প্রিন্সেস মোয়ানা হয়ে শতাব্দীর পর শতাব্দী মাটির নিচের রাজত্ব খুবই ভালোভাবে শাসন করে। তবে এখনও তার সেই পৃথিবীর ছোট্ট জীবনটার কথা খুবই মনে পড়ে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।